দেশাত্মবোধের আঘাত লেগেছে, তিনি চাইছেন ইলেকশন দিতে। তাহলে এই যে নাজমুল, তিনি তাহলে যে কাজটা করছেন, যে চুপচাপ একটা দেশকে বিক্রি করে দিচ্ছেন আমেরিকার হাতে, কারণ নেভাল অফিসাররাই তো ঢুকেছেন, কক্সবাজারে ঢুকেছেন, সেন্ট মার্টিনে ঢুকেছেন, মেরিনসের অফিসারে ঢুকেছেন, কিন্তু সেখানে নাজমুল কেন চুপচাপ বসে রয়েছেন? তার কি কোথাও একটু গায়ে লাগছে না যে দেশটা বিক্রি হয়ে গেল? আপনি যদি এই মে মাসের 10 দিনের যদি আপনি ডেভেলপমেন্টটা দেখুন, 21 তারিখের আগে আপনি দেখবেন এরা তিনজনই গেছে। ও দুটো জিনিস হয়েছে। আগে একটা ইউএস অ্যাম্বাসেডার হাই পাওয়ার্ড মিটিং করেছে যমুনায়, যার মধ্যে ওদের প্রেসিডেন্ট, বাংলাদেশ প্রেসিডেন্টও এসছেন, 3 সেনা প্রধান এসছেন, তারপরে ওর মধ্যে ইউনুস ছিলেন অ্যান্ড প্রেসিডেন্ট, ওরা কথা বলেছে। তারপর 3জন লোক, 3জনই সেনা প্রধান, যারা এয়ারফোর্স নেভি ওরা গেছে নিজের প্রেসিডেন্টের কমান্ডার ইন চিফের কাছে। আর তারপর 21 মেতে বাংলাদেশ আর্মি চিফ উনি বলছেন যে রোহিঙ্গাদের জন্য কথা, এটা ফরেন জিনিস আছে, আমরা এটা মানছি না, এটা ইলেক্টেড গভর্নমেন্ট আসার পর আমি মানছি। তাহলে এটা হচ্ছেটা কেন? এই হচ্ছেটা কেন? বিকজ অফ ইউনুস, বিকজ অফ দিস আপনার খলিলুর রহমান। ওদের কিছু নয়, আর কালকে সিচুয়েশন খারাপ হলে ওরা পালিয়ে যাবে। কিন্তু সব থেকে বড় জিনিস, ওখানকার পলিটিক্যাল পার্টি বিএনপি, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, ওরা কোথায়, ওরা কি কথা বলছে, এটা ইম্পর্টেন্ট। আওয়ামী লীগ তো বলেই দিয়েছে, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অনেক আগেই বলেছেন কি আমার থেকে সাদা লোক সেন্ট মার্টিন চাইছিল, আমি দিইনি, আমার বাবাও দেননি, উনি শহীদ হলেন, উনি বলিদান দিলেন, ইনিও এনাকে দেশ ছাড়তে হয়েছে, বলছেন আমি কিন্তু দেশের বিক্রি করব না। তাহলে বিএনপিকে বলতে হবে ওরা কোথায় আছেন। আজকে আপনার একে বলতে হবে কি নাম, জামাত ইসলামকে বলতে হবে, হেফাজত ইসলামকে বলতে হবে কোথায় আছে। গ্রেট গেম হিজ গোয়িং অন ইন বাংলাদেশ, গ্রেট গম, উনিও তাকাচ্ছেন, আমরাও তাকাচ্ছি, বলছি, উনি বলছেন দেখুন আমাদের কি করে জিনিসগুলো আসছে, আমরাও বলছি কি করে জিনিসগুলো আসছে। এর একটা আমাদেরকে একটা অ্যানালাইসিস করতে হবে কি এর মধ্যেও কেন করছেন, এর ইম্প্যাক্টটা কি হবে। মানে একদম সেন্ট মার্টিনসকে সামনে রেখে বাংলাদেশকে একেবারে ইউএস এর হাতে তুলে দেওয়া হলো তো এক প্রকার, একদম স্পষ্ট। আজকে ডেটে দাঁড়িয়ে এটা কোথাও কারো বুঝতে অসুবিধে নেই যে দেশটাকে একদম সাজিয়ে গুছিয়ে হাতে করে আমেরিকার হাতে তুলে দেওয়া হলো। বিলকুল সেই। এদের মধ্যে যদি আমরা শর্ট অ্যানালিসিস করি, মানে ওনার কি স্ট্রেংথ কি আছে, ওনার উইকনেসেস কি, কে এর থেকে লাভ কার হলো, এর শুধু মাত্র লাভ হয়েছে যার মধ্যে আছেন ইউনুস। অনেক পয়সা পেয়েছেন, সোজাসুজি বলছি, অনেক পয়সা পেয়েছেন উনি। ইউনুস অনেক পয়সা পেয়ে আবার দিগ্ভ্রমিত করবেন, আবার সোশ্যাল মিডিয়াতে উনি ফেক নিউজ চালাবেন, আবার উনি যেটা আছে আমরা টুল কিট চালাবেন, ওর মধ্যে বলবেন ইউনুসের যে সরকার আছে অনেক ভালো, আমরা অর্থনীতি। উনি নিজের 6টা জিনিস, 6টা উনি লং টার্ম নিজের গ্রামীণের জন্য ওনার নিজেদের অর্গানাইজেশন আছে, 6টা জিনিস উনি অলরেডি করে ফেলেছেন। উনি ট্যাক্স বেনিফিট নিজেকেই দিয়ে দিয়েছেন যখন ইন্টারিম গভর্নমেন্টে আছেন, রাইট। উনি নিজে একটা ইউনিভার্সিটি, গ্রামীণ ইউনিভার্সিটি বানালেন। আই ডোন্ট নো কত হাজার কোটি টাকা গভর্নমেন্টে যেটা আছে ট্যাক্স পেয়ার মানি উনি নিজে আবার খেলেন। এটা আপনার ওদের মিডিয়াতে আছে, রাইট। উনি কার উপরে আপনি বলুন, লোক মানুষ মরছে, নিজের উনি পয়সা খেয়ে যাচ্ছেন আর উনি অন্য লোকেদের বলছেন। বিকজ স্ট্রেংথ ওনার কাছে কি আছে, প্রফেসর ইউনুসের কাছে এইটা করলে উনি আমেরিকার সঙ্গে অ্যালাইনমেন্ট করার পর চায়না, আমেরিকা আর ইন্ডিয়া, এটা 3টে টার্গেট আছে। বিকজ মায়ানমারে যা কিছু হলে আমাদের মিজোরাম আছে, এদেরও আছে। তো উনি জানেন কি এরকম একটা সিচুয়েশন তৈরি করলে উনি লাভবান হবেন। আর এই বাংলাদেশ আর্মি এটা বুঝতে পেরেছে কি যদি আজকে আমরা ওটা অ্যালাউ করি তাহলে চায়না, আমেরিকা, চায়নার মধ্যে একটা সংঘাত ওদের মাটি থেকে শুরু হবে। আর একবার ওটা ট্রিগার হওয়ার পর ওটা রোকার আর রুকে যাওয়ার কোনো নেই। তার মানে এই আরাকান জিনিসটা নিয়ে, রোহিঙ্গাদের জিনিস নিয়ে যে প্রফেসর ইউনুস কাজ করেছেন শুধুমাত্র নিজের লাইফ বাঁচানোর জন্য, ওনার কাছে দুটোই অপশন আছে, পাওয়ার অর লাইফ, ডেথ। উনি জানতে পেরেছেন বয়স হয়ে গেছে 2 ইয়ার্স, ওনার শুধু পাওয়ার চাই, উনি মৃত্যু চান না। উনি বললেন যেদিন আমি ছাড়বো ওদিন আমি মরে যাবো না। বাংলাদেশের কোনো জিনিস নেই। উইকনেস কি আছে, এখন আর্মি ওনার এগেনস্টে আছে। উনি যখন জাপানে গেছেন, উনি যখন গেছেন বিএনপি ওখানে বলছে আমাকে ইলেকশন চাই। যখন উনি জাপানে গেছেন উনি ইন্ডিয়াকে ব্লেম করেছেন কি আমরা ওদের ইন্টারফেয়ার করেছি। কোথায় ইন্টারফেয়ার করেছি দেখিয়ে দিন। উনি বলছেন মিডিয়া আমাদের সৎ দেখাচ্ছে না, অসৎ জিনিস দেখাচ্ছে ওনার সঙ্গে আপনি দেখিয়ে দিন আমরা কখন অসৎ বলছি। এই ছবিটা তো আমাদের মাটির নয়। এই ছবি যেটা আপনি দেখাচ্ছেন এটা চিটাগাঁওয়ের ছবি। এরা কি করে আসলো উইথাউট দ্য অ্যাপ্রুভাল অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট। যদি ইন্টারিম গভর্নমেন্ট এটা ডিসিশন দিয়ে থাকে তাহলে বাংলাদেশের মানুষকে বলবো এরকম অসৎ লোক যিনি অনেকবার অনেক জিনিস ধোঁয়াশা করে দিচ্ছেন ওখানে সিচুয়েশনকে, ওদেরকে বুঝুন। আর যে আপনারা ক্যাপেবল আছেন এনার সঙ্গে কি করার আছে। আর এর সঙ্গে আছে ওই এনসিপি, এর সঙ্গে আছে অনেকগুলো লোক, ওদেরকে বুঝতে হবে
হিজবুত তাহির আছে, জামাত ইসলাম আছে, হিফাজত ইসলাম আছে, যাকে দিয়ে পাচ্ছেন তাকে, অর্থাৎ মোহাম্মদ ইউনুস একটা চেষ্টা করে যাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা হচ্ছে যে তার সঙ্গে আসছেন না, তার মতে চলছেন না, তাকে সরিয়ে দেবার একটা বিশাল বড় প্ল্যান তিনি সাজিয়ে ফেলছেন। যেমন ওয়াকারুজ্জামান, তার সঙ্গে তার কথায় মিলছে না, পড়ছে না, তাকে সরিয়ে দিয়ে, তাকে অ্যারেস্ট করিয়ে দিয়ে এবং অন্য একজনকে সেই আসনে বসানোর জন্য একেবারে রেডি করে ফেলেছেন। নাজমুল, যিনি নৌবাহিনীর প্রধান এই মুহূর্তে বাংলাদেশে, তাকে এবার তিনি সরাসরি সামনের সারিতে নিয়ে আসছেন, কারণ তার সঙ্গে তার পড়ছে। কিন্তু একটা কথা, ওয়াকারুজ্জামান এতবার এত রকম সুযোগ পেয়েও কেন নিজের হাতে ক্ষমতাটা নিচ্ছেন না, আটকাচ্ছেটা কোথায় তাকে? অনেকগুলো কারণ আছে এর মধ্যে আছে ডক্ট্রিন অফ নেসেসিটি, এর মধ্যে আছে ইউএন মিশন, ওর মধ্যে আছে বাংলাদেশের মানুষ চায় না কি বাংলাদেশ আর্মি পাকিস্তান আর্মি হোক। ওরা অলরেডি 10 বছর একটা মিলিটারি রুলের কাছে ছিল, রাইট? ওখানে যারা আছেন ওরা জানেন কি মিলিটারি রুল থাকলে আমাদের কি প্রবলেম আছে। ওয়াকারুজ্জামান এর মডারেট আছেন, উনি কোনোদিন কোনো ক্ষতি করে বলেননি। উনি বারবার ওনার যদি স্পিচগুলো আপনি দেখেন 5 আগস্ট 2024, আপনি ফেব্রুয়ারি মাসের 2025-এর আপনি দেখেন, আবার 21 মে আপনি দেখুন কি বলছেন। উনি বলছেন আমি দেশের জন্য যা করার আছে আমি করবো, রাইট? উনি সবাইকে নিয়ে চলতে চান, একটা মডারেট ফেস এসছেন। আমিও সারপ্রাইজ হয়ে গেছি এখন এই রোহিঙ্গিয়ার ইস্যু হওয়ার পর, যখন আমরা রিক্যালকুলেট করছি, রিসেটিং করছি, রিএভ্যালুয়েট করছি, আমরা যখন বোঝার চেষ্টা করছি কি আমাদের বাংলাদেশে এই রোহিঙ্গিয়া ইস্যুতে কোথায় আছে, তাহলে আমরা দেখছি দুটো আলাদা জিনিস। এখন একদিকে আমরা দেখছি একটা আওয়ামী লীগ এন্ড আর্মি একসঙ্গে দাঁড়িয়ে আছে, বাংলাদেশ আর্মি এন্ড আওয়ামী লীগ দিকে ওরা বলছে না এটা আমরা হতে দেব না যতদিন ইলেকশন না হয়। আর অন্যদিকে আমি দেখছি প্রফেসর ইউনূস, ওর একটা যেটা আছে লোভ, তার সঙ্গে আছে ডক্টর খলিলুর রহমান, আর উনি আমাদের মনে হয় বাংলাদেশ ডিফেন্স ফোর্সের মধ্যে একটা ফাড় দিয়ে উনি নেভাল চিফকে আলাদা করতে চান, আর্মিকে আলাদা করতে চান, এয়ারফোর্সকে উঁচাই দিতে চান, ডিভাইড এন্ড রুল উনি বাংলাদেশের মধ্যে এটা করতে দিচ্ছেন। এটা বাংলাদেশের মানুষ মনে হয় না এটা পছন্দ করবে, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট এটাই এক্সপোজ হচ্ছে আজকে, রাইট? আর আপনি বলছেন এর ইম্প্যাক্ট কী হবে? এর ইম্প্যাক্টটা খুবই, বাংলাদেশে কোনো জিনিস কোনো সহজভাবে পিসফুলভাবে রিজলভ হয় না। এরকমই বঙ্গবন্ধু করেছিলেন যখন উনি বানাতে চেয়েছিলেন কৃষক শ্রমিকের একটা সংগঠন, মাঝে বলে কি আর্মি আমাদের দরকার নেই, দেখলেন আমরা কী হলো। আপনি যদি এই রোহিঙ্গিয়া ম্যাটারটা আপনি আগে বাড়িয়ে দেন, এই ইলেকশন ম্যাটারটা আপনি আরও আগে নিয়ে যান, তাহলে বাংলাদেশের রাস্তায় আমার মনে হয় ঢাকায় আবার মানুষ নামবে, আর ওই মানুষটা এনাকে ছাড়বে না, বিকজ ওরা জানতে পেরেছে কি যমুনা কোথায় আছে। আর প্রফেসর ইউনূস আর এই যে এনার অ্যাডভাইজার যারা আছেন, ওর মধ্যে তো অর্ধেক লোক পালিয়ে যাবে, বিকজ ওদের কাছে ডুয়াল সিটিজেনশিপ আছে, পেলে ওরা পালাবে, রাইট? ওরা এখন থাকবে না। কিন্তু যারা রয়ে যাবে ওদের পরিণতিটা খুব প্রবলেম, খুব ডিফিকাল্ট, খুব দর্দনাক হবে, এটাই আমরা বুঝতে পেরেছি। আর এর জন্য ওদেরকে তৈরি থাকতে হবে, নাহলে ক্ষমা চেয়েও সবাইকে ইলেকশনে পার্টিসিপেট করো, ইলেকশন দাও, তবে ওরা রেহাই পাবে। বিকজ অল ইউরোপিয়ান ইউনিয়ন যতগুলো সরকার আছে, ওয়েস্টার্ন আছে, সবাই চাইছে ওখানে একটা ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হোক, তাড়াতাড়ি হোক, তার মধ্যে যা রেজাল্ট বেরোবে ওই আপনার বাংলাদেশে রুল করবে। দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। একদমই স্যার, অর্থাৎ এখান থেকে এই আলোচনা থেকে একটা বিষয় একদম